के गयूर मुसलमानों के ईमान पर, इबादत पर एक हमला है। स्टेट गवर्नमेंट का पोस्ट बॉर्डर संभालने का अधिकार नहीं है। और बाइटे तो बिस्कुटो নাই যে আমার ছেলে মেয়েকে খাওয়াবো, কিছুই নাই। আজ দ্বিতীয় পার্টে আমরা জানব ওয়াকফ বোর্ডেতে কি কি আইন চেঞ্জ হলো, যার জন্য এত ঝামেলার সূত্রপাত শুরু হলো। প্রথম, আগে আইন ছিল মুসলিম নন মুসলিম উভয়ে ওয়াকফ বোর্ডে সম্পত্তি দান করতে পারবে, কিন্তু নতুন আইনে আনা হলো যদি কোনো নন মুসলিম সম্পত্তি দান করতে চায় তাকে কিন্তু আগে, মানে নন মুসলিম হলেও অন্তত তার 5 বছর যেন মুসলিম ধর্মের সাথে সে যুক্ত থাকে, তবেই সে ওয়াকফ বোর্ডেতে তার সম্পত্তি দান করতে পারে, নচেত সেটা দান বলে গণ্য হবে না। প্রথম আইন এটা চেঞ্জ হলো। দ্বিতীয় আইন কি চেঞ্জ হলো? যদি কোনো সম্পত্তি মুসলিমদের ধর্মীয় কাজে ব্যবহৃত হয় তবে সেটা অটোমেটিক ওয়াকফ বোর্ডের আন্ডারে চলে যাবে। মানে কোনো বাড়ির পাশে ফাঁকা মাঠ আছে এবং তার পাশে কোনো মসজিদ আছে, এবার মসজিদে তো অনেকে নামাজ পড়তে আসে আর তার সংলগ্ন জায়গাতেও একটু ভিড়ভাট্টা হয়। এবার কারুর বাড়ির পাশে খোলা মাঠ আছে, সেখানে তারা মুসলিমরা এসে নামাজ পড়ছে, এটা যদি দীর্ঘদিন ধরে হয়ে থাকে তবে সেটা ওয়াকফ সম্পত্তিতে পরিণত হতো আগে, কোনো কাগজ কলম ছাড়াই সেটা ওয়াকফ সম্পত্তিতে পরিণত হতো, কিন্তু এখন সেটা হবে না। কাগজ কলম ছাড়া, কাগজপত্র ছাড়া কোনো সম্পত্তি মুখে বলে ওয়াকফ সম্পত্তিতে পরিণত হবে না। এবার আসছি 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সরকারি জমির ওপর ওয়াকফ ক্লেম করা হয়েছে। যদি কোনো সরকারি জমির ওপর ওয়াকফ ক্লেম করা হয় তাহলে যদি কোনো তার ওপর সরকারি কাজ হয় সেটা ব্যাহত হচ্ছিল। ধরুন কোনো সম্পত্তির ওপর দিয়ে রাস্তা যাচ্ছে এবং সেইখানটা কিছুটা অংশ তারা ওয়াকফ সম্পত্তি হিসেবে দেখিয়েছে ওয়াকফ বোর্ড থেকে, তাহলে সেই রাস্তাটা হতে অসুবিধা হচ্ছিল, মানে আগে ডিসপুটটা মেটানো হবে তারপরে রাস্তা হবে, এরকম ব্যাপার তো। কিন্তু নতুন আইনে বলা হয় যদি ওয়াকফ সরকারি জমিতে ক্লেম করে তবে সেটা ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্টকে রিপোর্ট দিতে, সার্ভে করে রিপোর্ট দিতে হবে। আগে এটা ছিল না। এখন যদি সরকারি জমির ওপর ওয়াকফ বোর্ড ক্লেম করে তবে ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্টকে সার্ভে করতে হবে এবং তাকে রিপোর্ট দিতে হবে যে এই জমিটা কি আদৌ ওয়াকফ বোর্ডের না সরকারি জমি। ঠিক আছে। 4 নম্বর, কোনো ওয়াকফ ডিসপুট ল্যান্ডে ওয়াকফ বোর্ড 150 বছর আগেকার, মানে আনলিমিটেড টাইম ধরে সেই জমির ওপর ক্লেম করতে পারে। মানে যদি কোনো জমি 150 বছর আগে কেউ ওয়াকফ বোর্ডকে দিয়ে গেছে ততদিন তারা ক্লেম করেনি, কিন্তু আজকে করছে, তবেও সেটা মান্য করা হতো। কিন্তু সরকারি নির্দেশিকা অনুযায়ী সরকারি জমিতে যদি কেউ বসে থাকে সরকার 30 বছরের মধ্যে সেটা কেস করতে পারে। কোনো ইন্ডিভিজুয়াল তার জমির ওপর যদি কেউ বসে যায়, অবৈধভাবে যদি কেউ বসে যায়, 12 বছরের মধ্যে তাকে কেস করতে হবে। 12 বছর ওপর হয়ে গেলে সে যদি কেস না করে, যে অবৈধভাবে ঢুকে পড়েছে সেই জমিতে, সুপ্রিম কোর্টের মানে কোর্টের অনুযায়ী সেই জমিতে সে বসে যেতে পারে, তাকে তোলা যাবে না। 30 বছরের মধ্যে সরকার যদি কেস করে যে সরকারি জমিতে কেউ বসে আছে,
তাকে কিন্তু 30 বছরের মধ্যেই সরকারকে কেস করতে হবে। যদি করতে না পারে তাহলে সেই জমিতে যে ঢুকে পড়েছে সে বসে যাবে। কিন্তু ওয়াকফ বোর্ডের একটা নিয়ম ছিল আনলিমিটেড, মানে কেউ যদি ওয়াকফ বোর্ডের কেউ যদি ক্লেম করে যে সে ওয়াকফ বোর্ডের জমিতে বসে আছে আজকে, কিন্তু তার জমিটা 150 বছর আগে ওয়াকফ বোর্ডে পেয়েছিল, তখনও তার ক্লেম নেওয়া হবে। সময়সীমা কোনো নেই, আনলিমিটেড টাইম অবধি তারা তাদের জমির ওপর, ডিসপুট জমির ওপর তারা ক্লেম করতে পারত। কিন্তু এখন সরকারি আইন অনুযায়ী সরকার যেরকম 30 বছর টাইম পাচ্ছে, ওয়াকফ বোর্ডকেও 30 বছরের মধ্যে তাদের ডিসপুটেড ল্যান্ডের ওপর কেস করতে হবে যদি কেউ ইল্লিগালি সেখানে বসে থাকে, না হলে তাকে ওয়াকফ বোর্ডকে সেই জমি ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট কি? 5 নম্বর পয়েন্ট হলো, আগে কোনো ডিসপুট ল্যান্ড নিয়ে বিচার হতো, ডিসপুট ল্যান্ড কোনো ইন্ডিভিজুয়ালের সাথে যদি ওয়াকফ বোর্ডের কেস হতো, সেই ডিসপুট ল্যান্ড নিয়ে বিচার হতো কোর্টে নয়, ওয়াকফ ট্রাইব্যুনালে। আর ওয়াকফ ট্রাইব্যুনালে আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে 90% কেস ওয়াকফ বোর্ডের ফরে যেত। সেই জন্য সামান্য কিছু চেঞ্জেস করা হলো এই আইনে। কি চেঞ্জেস করা হলো না, সেই ওয়াকফ ট্রাইব্যুনালে আনতে হবে কোনো ডিস্ট্রিক্ট জাজ, সেই কমিটিতে বসাতে হবে কোনো ডিস্ট্রিক্ট জাজ কিংবা কোনো রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজকে, তাদের কাউন্সিলে আনতে হবে। আর সেই ডিসপুট সম্পত্তি কেসটা পুরোপুরি ভারতবর্ষের আইন অনুযায়ী রায় দেয়া হবে। মুসলিম ল যা রায় দিত সেরকম ভাবে রায় দেয়া হবে না, ভারতবর্ষের আইন অনুযায়ী যেরকম রায় হবে সেই রায়টা তারা পাবে। 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্টটা কি? 6 নম্বর পয়েন্টটা হলো, আগে মেয়েরা, মানে ধরুন কোনো বংশে 150 বছর ধরে পরম্পরা চলে আসছে, ছেলের পর ছেলে, ছেলের পর ছেলে, ছেলের পর ছেলে তাদের জমি পেয়ে যাচ্ছে, তারা বাপ কাকা ঠাকুরদার জমি তারা আস্তে আস্তে পাচ্ছে। কিন্তু ধরুন পরে একটা কোনো জেনারেশনে মেয়ে হলো, ছেলে হলো না, তাহলে কি হতো? মেয়ে সেই সম্পত্তি পেত না, সেই সম্পত্তি ডাইরেক্ট চলে যেত ওয়াকফ বোর্ডে। এখন সেই আইনটা বদল করা হচ্ছে। বদল করে কি আনা হবে না, যদি সেই বংশে ছেলে না থাকে, মেয়ে থাকে, তবে মেয়ের পারমিশন অনুযায়ী ওয়াকফ সেই সম্পত্তি নিতে পারে। মেয়ে যদি পারমিশন না দেয় তবে ওয়াকফ বোর্ড তার সম্পত্তি নিতে পারবে না। এই আইনটা সংশোধন করা হয়েছে, এই নতুন একটা আইন আনা হয়েছে। 7 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট কি? 7 নম্বর পয়েন্ট হচ্ছে, সমস্ত ওয়াকফ স্টেট বোর্ডে 11 জন মেম্বার থাকে, আর ওয়াকফ কাউন্সিলে 22 জন মেম্বার থাকে। সেখানে অন্তত 2 জন মহিলা প্রতিনিধি আনতে হবে আর 2 জন অমুসলিম প্রতিনিধি আনতে হবে। স্টেট বোর্ডেও আনতে হবে, স্টেট ওয়াকফ বোর্ডেও আনতে হবে 2 জন মহিলা প্রতিনিধি, 2 জন অমুসলিম প্রতিনিধি, আর ওয়াকফ কাউন্সিলেও আনতে হবে 2 জন মহিলা প্রতিনিধি আর 2 জন নন মুসলিম প্রতিনিধি। এই আইনগুলো চেঞ্জেস হচ্ছে, আর এই নিয়ে আমাদের গোটা পশ্চিমবঙ্গে আর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঝামেলার সূত্রপাত হচ্ছে। দ্বিতীয় পার্টে আমরা কি দেখলাম? দ্বিতীয় পার্টে দেখলাম সরকার ওয়াকফ আইনে কি চেঞ্জেস আনলো। আর
তৃতীয় পার্টে আমরা দেখব ওয়াকফ আইনে যে চেঞ্জেসগুলো এলো তার জন্য যারা ওয়াকফ বোর্ডের মেম্বার আর মুসলিম সম্প্রদায় তারা সরকারের বিরুদ্ধে বৃহৎ আকারে আন্দোলন করলো এবং তারা সরকারকে চ্যালেঞ্জ দিয়ে সুপ্রিম কোর্টে এই কেসটা নিয়ে গেল। তৃতীয় পার্টে আমরা দেখব সুপ্রিম কোর্ট কি রায় দিল আর বাংলা কেন জ্বলছে, অন্যান্য প্রদেশ তো জ্বলছে না, বাংলা কেন জ্বলছে, এইটা আমরা তৃতীয় পার্টে আলোচনা করব।